গ্যাসে তৈরি ফ্যামিলি সাইজের এই 30 পিস পাউন্ড কেকটা আজকে খুব সহজেই তৈরি করে দেখাবো। এই কেকটা স্পঞ্জ কেকের থেকেও বানানো সহজ। ঘরে থাকা উপকরণ দিয়ে আজ খুবই সহজভাবে এই কেকটি তৈরি করব। আর এই ফ্যামিলি সাইজের পাউন্ড কেকের দাম আমি কত রেখেছি সেটাও আজ জানিয়ে দেব। এই রকম বেকারি স্টাইলের সফট ময়েস্ট কেকটি ঘরে রাখা থাকলে নিজেদের তো খেতে ভালো লাগবেই, এবং সবথেকে বেশি ভালো লাগবে তখন যখন হঠাৎ করে ঘরে গেস্ট চলে আসে। তখন গেস্টকে চা জলখাবারের সাথে এই ধরনের কেক দিয়ে খুব সহজেই আপ্যায়ন করা যায়, এবং বাচ্চাদের টিফিনে যদি এই ধরনের কেক দেওয়া হয় তাহলে বাচ্চারাও খুব খুশি হবে। আপনাদের সুবিধার্থে কেক তৈরির জন্য গ্রাম এবং কাপের মাপ দুটোই দেখাবো। এখানে প্রথমেই আমি রুম টেম্পারেচারে থাকা 3টি ছোট বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি। ডিম ফ্রিজে রাখা থাকলে কেক তৈরি করার 1 ঘন্টা আগে বার করে রাখতে হবে, কারণ কেক তৈরির ক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রার ডিমের প্রয়োজন হয়। এখানে প্রথমেই আমি ডিমের ওয়েট মেপে নিচ্ছি, কারণ ডিমের ওয়েট যতটুকু হবে ততটুকু পরিমাণেরই শুকনো উপকরণ নিতে হবে। আর আপনাদের যদি ওয়েট মাপার মেশিনটি না থাকে তাহলে 3টি ছোট বড় সাইজের ডিম নিয়ে নিলেই হবে। এখানে আমি যেই ডিমগুলি নিয়েছি সেখানে 2টো ডিম ছিল ছোট আর একটা ডিম ছিল বড়, আর সেটার খোসা ছাড়া ওয়েট হয়েছে 138 গ্রাম। এই 138 গ্রামের পরিমাণে আমাদের শুকনো উপকরণও নিতে হবে। তো এখানে প্রথমে আমি বাটির ওয়েটটা মাইনাস করে দিচ্ছি। তারপর আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এখানে 1 কাপ ময়দার ওয়েট হয়েছে 142 গ্রাম, কিন্তু ডিমের ওয়েট হয়েছে 138 গ্রাম। সে কারণে এখানে আমি 1 টেবিল স্পুন এবং 1 টিস্পুন ময়দা কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার পর ময়দার ওয়েট হবে 130 গ্রাম। তারপর 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব, এবং 1 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দেবেন। আমার কাছে গুঁড়ো দুধটা পরিমাণে কম ছিল, সেই কারণে আমি শেষের দিকে কেকের ব্যাটার বানানোর সময় তরল দুধ ইউজ করেছিলাম। তারপর 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার অ্যাড করেছি, এবং আর একটু বেশি বেকিং পাউডার দিয়েছি, প্রায় 1/4 টিস্পুন। তারপর শেষে 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা অ্যাড করে দিলাম, এবং 1 চিমটি নুন। সব মিলিয়ে শুকনো উপকরণের ওয়েট হয়েছে 141 গ্রাম। তারপর শুকনো উপকরণগুলি সাইডে রেখে ডিম নিয়ে নেব। ডিমের মধ্যে 1 কাপ পরিমাণ পাউডার সুগার অ্যাড করে দেব। আর একদমই বড় দানার চিনি চলবে না কেক তৈরির ক্ষেত্রে। আপনাদের কাছে যদি পাউডার সুগার অ্যাভেলেবেল না থাকে তাহলে বড় দানার চিনিটাকেই মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবেন। এখানে 1 কাপ চিনির ওয়েট হয়েছে 141 গ্রাম। তারপর ডিম আর চিনিকে ভালোভাবে বিট করে নেব। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। আর আপনাদের কাছে যদি বিটার মেশিনটা না থাকে তাহলে আপনারা হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন, অথবা কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। আমি ইউজ করিনি, কারণ এটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। হ্যান্ড হুইস্ক অথবা কাঁটা চামচ ব্যবহার করতে গেলে হাতটাও একটু ব্যথা হয় এবং অনেকটা সময় লেগে যায়। ময়েস্ট কেকের ক্ষেত্রে ডিমটাকে কিন্তু অতিরিক্ত বিট করে অতিরিক্ত ফোমি বানানো যাবে না, অর্থাৎ এমনভাবে বিট করতে হবে যাতে চিনিটাও গলে যায় এবং একটা দাগ কাটলে যেন সঙ্গে সঙ্গে মিশে যায়। আপনারা ভিডিও দেখে হয়তো বুঝেই গেছেন যে আমি অ্যাকচুয়ালি কেমন বোঝাচ্ছি। বিট করা হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পরিমাণ অর্থাৎ 125 ml পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। যারা একটু অয়েলিনেসটা বেশি পছন্দ করেন তারা 138 ml তেল দিয়ে দিতে পারেন, কিন্তু আমি বেশি তেলতেলে কেক খেতে পছন্দ করি না বলে আমি 125 ml তেল দিয়েছি, এবং 2 টেবিল স্পুন জাল করে নেওয়া ঘন ঠান্ডা দুধ দিয়েছি। কেকের ব্যাটারের ক্ষেত্রে গরম দুধ চলবে না, এবং অতিরিক্ত পরিমাণের দুধ ইউজ করা যাবে না, কারণ অতিরিক্ত দুধ ইউজ করলে কেকের ব্যাটারটি পাতলা হয়ে যাবে, এবং পানি একদমই ইউজ করা যাবে না। তারপর আমি 1 টিস্পুনের থেকে একটু বেশি পরিমাণের ভ্যানিলা এসেন্স দিয়েছি, মানে 1 টিস্পুন, এবং শেষে প্রায় 1/4 টিস্পুনের মতো। আপনারা একটু ভিডিওটা দেখেই বুঝে নিন। এবং যাদের কাছে মিল্ক এসেন্স আছে তারা অবশ্যই 1/4 টিস্পুন পরিমাণ মিল্ক এসেন্স ইউজ করবেন। এতে পুরো বেকারির মতো খেতে লাগে এবং ডিমের আষ্টে গন্ধ একদমই আসে না। তেল, এসেন্স এইসব দেওয়ার পর বেশিক্ষণ বিট একদমই করা যাবে না, জাস্ট 5 সেকেন্ড মতো বিট করে নিলেই হবে। তেল দেওয়ার পর অতিরিক্ত বিট করলেই ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, কিন্তু এই ব্যাটারটা একদম পাতলা হলেও চলবে না, আবার একদম থকথকে ফোমি টাইপের হলেও চলবে না, এটা মিডিয়াম টাইপের থাকবে। এরপর মেপে রাখা শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ব্যাটারের মধ্যে চেলে দিয়ে দিতে হবে। আমি এখানে সবটুকু শুকনো উপকরণ চেলে দিয়ে দিচ্ছি।
কারণ স্পঞ্জ কেকের ক্ষেত্রে অল্প অল্প করে দিলেই ভালো হয়, কিন্তু এটা স্পঞ্জ কেক না, এটা ময়েস্ট কেক। ময়েস্ট কেকের ক্ষেত্রে সবটুকু দিয়ে দিলে কোনো অসুবিধা হয় না। আর আপনাদের যদি চালার সময় ডাইরেক্ট ব্যাটারের ওপর চালতে যদি অসুবিধা হয়ে থাকে, তাহলে আপনারা একটা প্লেটের মধ্যে চেলে রাখতে পারেন। তারপর সেই প্লেট থেকে শুকনো উপকরণগুলি ব্যাটারের মধ্যে ঢেলে দিয়ে দেবেন। আমার এখানে শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি বিটারের একটি মাত্র কাঁটা দিয়ে শুকনো উপকরণগুলি ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে স্পঞ্জ কেকের মতো ধৈর্য না ধরলেও হবে, এখানে আপনারা তাড়াহুড়ো করতে পারেন। স্পঞ্জ কেকের ক্ষেত্রে তাড়াহুড়ো করা যায় না, কিন্তু ময়েস্ট কেকের ক্ষেত্রে তাড়াতাড়ি মেশালে কোনো অসুবিধা হয় না। আর শুকনো উপকরণ যদি দলা পাকিয়ে থাকে, তাহলে ভিডিওতে দেখানো পদ্ধতিতে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। বিটারের কাটার মাধ্যমে সুন্দরভাবে ঝেড়ে নিলেই দলাগুলো ছেড়ে যায়। তারপর খুব সহজেই শুকনো উপকরণ ব্যাটারের সাথে মেশানো যায়। শুকনো উপকরণগুলি হ্যান্ড উইস্ক অথবা বিটারের কাটার মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা স্প্যাচুলার মাধ্যমে আমি চেক করে নেব যে কোথাও শুকনো উপকরণ বেঁচে আছে কিনা। যদি কোথাও শুকনো উপকরণ বেঁচে থাকে, তাহলে আমার দেখানো পদ্ধতিতে স্প্যাচুলাটাকে নাড়িয়ে শুকনো উপকরণগুলি মিশিয়ে নেবেন। এরপর আমি স্প্যাচুলার মাধ্যমে কেকের ব্যাটারটিকে ঢেলে দেখাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি কেমন হবে। স্প্যাচুলা তুললে যেন কেকের ব্যাটারটি খুব সহজেই পড়ে যায়, এইরকম হতে হবে। অর্থাৎ ময়েস্ট কেকের ব্যাটারটি অতিরিক্ত পাতলাও হবে না, আবার অতিরিক্ত ঘনও হবে না। এরকমভাবে স্প্যাচুলার সাহায্যে ঢেলে চেক করে নেবেন। তারপর আমি স্কোয়ার শেপের 2 পাউন্ডের কেক টিন নিয়ে নিয়েছি, যেটা কিনা 7 ইঞ্চ হয়ে থাকে। এখানে কেক টিনটা ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি এবং নিচে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। ময়েস্ট কেকের ক্ষেত্রে অবশ্যই কেক টিনের চারিদিকে এবং কেক টিনের নিচে অয়েল ব্রাশ করতে হবে। আর আরেকটা কথা আমি আজকে জানিয়ে দিই, কেক তৈরির ক্ষেত্রে যে কোনো সাদা তেল ইউজ করা যায় ঠিকই, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে এমন তেল ইউজ করার যেটাতে কিনা এক্সট্রা কোনো ফ্রেগনেন্স অ্যাড করা নেই। অর্থাৎ নর্মাল সাদা তেল যেরকম হয় এরকমই ইউজ করতে হবে, মানে এক্সট্রা সুগন্ধিযুক্ত সাদা তেল ইউজ করা যাবে না। তো যাই হোক, এখানে ব্যাটারটি ঢেলে নেওয়ার পর আমি ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি এবং একটি টুথপিকের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে কোনো এয়ার বাবলস না থাকে। আপনারা যেই হাঁড়িতে অথবা ওভেনে কেক বেক করবেন, সেই হাঁড়িটা কমসে কম 10 মিনিটের জন্য হলেও প্রিহিট করে নেবেন। আমিও এখানে হাঁড়িটা প্রায় 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ড দিয়ে দেওয়ার পর একদম সোজাভাবে কেকের বাটিটাকে বসানোর চেষ্টা করবেন, কারণ বাটিটা যদি বেঁকে থাকে তাহলে কেক একদিকে বেশি ফুলবে, আরেক দিকে কম ফুলবে। এবং চেষ্টা করবেন যেই পাত্রে কেকটা বানাবেন সেই পাত্রটা যেন মোটা হয়। অর্থাৎ আমি এখানে যেই হাঁড়িটা নিয়েছি সেই হাঁড়িটাও মোটা এবং হাঁড়িটার ঢাকনাটাও মোটা আছে। এই হাঁড়িটার সাথে ঢাকনাটা একদম পারফেক্ট পুরো সেট করা, সেই কারণে আমি এখানে কোনো কাপড় ইউজ করিনি। এবং কেকের ক্ষেত্রে কাপড় ইউজ না করলেই ভালো, তাহলে কেকে একটা আলাদা সুন্দর কালার আসে ন্যাচারালি, সেই কালারটা দেখতে ভালো লাগে। কেক আমি সবসময় গ্যাসের লো ফ্লেমে বানিয়ে থাকি, কিন্তু এই কেকটি বানানোর ক্ষেত্রে আমি ছোট গ্যাস ইউজ করেছিলাম, সেই কারণে আমি হালকা একটু বাড়িয়ে নিয়েছিলাম। আর যখন আমি বড় সাইজের গ্যাসে কেক বানাই তখন একদমই গ্যাসের ফ্লেম লো থাকে। কেকটি তৈরি হতে আমার প্রায় 35 থেকে 40 মিনিট লেগেছে। আপনারা যখন কেকটি হাঁড়িতে দেবেন অবশ্যই অ্যালার্ম সেট করে নেবেন 30 মিনিটের। আর 30 মিনিট পর একবার হলেও টুথপিক দিয়ে চেক করে নেবেন। টুথপিক যদি পরিষ্কার আসে তাহলে আপনাদের 30 মিনিটে কেক হয়ে যাবে। আর টুথপিকে যদি কেক লেগে থাকে তাহলে আপনারা আরও প্রায় 10-15 মিনিট মতো বেক করে নেবেন। আমার বানানো কেকটি দেখুন কত সুন্দর ফুলেছে এবং কত সুন্দর কালারও এসেছে। এবং আমি ব্রেড নাইফের সাহায্যে কেকটির চারিদিকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর একটা প্লেটে আমি মোল্ড আউট করে নেব। আর হ্যাঁ, কেকের ওপরে কিন্তু আমি রোস্টেড কাজু বাদামের কুচি দিয়েছিলাম, সেটা ভিডিও আমি করতে ভুলে গিয়েছিলাম। আর আপনারা চাইলে টুটি ফুটি ইউজ করতে পারেন বা যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন কেকের ক্ষেত্রে, এতে কেকটা খেতে ভালো লাগে। আমি কেকটা মোটামুটি গরম থাকা অবস্থায় মোল্ড আউট করে নিয়েছি, কিন্তু আপনারা চেষ্টা করবেন পুরোপুরি ঠান্ডা করে নিয়ে কেকটা মোল্ড আউট করার। আমার সহ্য হচ্ছিল না বলে আমি ওয়েট করতে পারিনি, এই জন্য গরম থাকা অবস্থাতেই মোল্ড আউট করে নিয়েছি। কারণ এরকম ফ্যামিলি সাইজের কেক আমি প্রথমবার বানিয়েছি, তাই জন্য আমার দেখার জন্য কেমন জানি উত্তেজনা জেগে গিয়েছিল যে আমি কখন এটা মোল্ড আউট করব, কখন কাটবো, মানে আমার কেমন জানি হচ্ছিল, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আপনারা চেষ্টা করবেন এটাকে ঢেকে রেখে ঠান্ডা করার চেষ্টা করবেন।
মানে কেকটা যখন গরম গরম বার করবেন ওটাকে খোলা রাখবেন না, কেকটা কোনো কাপড়, পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন, চাইলে ক্লিন র্যাপ পাওয়া যায় সেই ক্লিন র্যাপটা দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে পারেন। আমি তো চেষ্টা করি কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখার, তাহলে যে একটা ভাপ বেরোয় গরম গরম, সেই ভাপ বেরিয়ে বাষ্প আকারে পানি জমে, সেই পানিটা কেকটা টেনে নেয়। কেকটা সেই পানি টেনে নেওয়ার ফলে কেকটা আরও ময়েস্ট লাগে, ড্রাই লাগে না, কেকটা খেতে বেশ ভালো লাগে সোক করে নিলে, কারণ কেকটা ফ্রিজে অনেক দিন স্টোর করা থাকবে। সেই কারণে বাষ্পের পানিটা টেনে নিলে ভালোই, কেকটা কোনো রকমভাবে ড্রাইনেস লাগবে না, ভালোই লাগবে খেতে। আর ফ্রিজে কিন্তু স্টোর করতে গেলে কেকটাকে খোলাখুলিভাবে স্টোর করা যাবে না, তাহলে কেক একদম ড্রাই হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না অতটা। কেকটাকে অবশ্যই এয়ারটাইট কন্টেনারে আপনাদেরকে স্টোর করতে হবে। আর যদি মনে করেন যে কেকটা বেশি দিন স্টোর করব না, কয়েকদিনের মধ্যেই শেষ করে দেব, এরকম যদি ভেবে থাকেন, তাহলে আপনারা কেক মোল্ড সমেত কেকগুলোকে একটা বড় পরিষ্কার পলিথিনের মধ্যে ঢুকিয়ে বেঁধে এয়ারটাইটভাবে রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না, কেক ঠিকঠাক থাকবে। আমি নিজেই সেই টেকনিক ইউজ করেছি, কেকটাকে মোল্ড সমেত একটা ট্রান্সপারেন্ট পলিথিনে বেঁধে ভালোভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ কেকটা এতটাই টেস্টি যে 1 সপ্তাহ তো রাখা দূরের কথা, খুব জোর 2 থেকে 3 দিনের বেশি কেকটা রাখাই যায়নি, কেক সব শেষ হয়ে গিয়েছিল। এমনকি কেকটা যারা যারা খেয়েছিলেন তাদের সবার কাছেই খুব ভালো লেগেছে, মানে এটা তারাই বলেছে, আমার কথা না। তার মধ্যে আবার আমাদের বাড়িতে অনেকদিন ধরে মিস্ত্রি কাজ করছিল, তো সেই মিস্ত্রি কাকুকে আমি দিয়েছিলাম আমার বানানো কেক। তো আমি তারপরে জিজ্ঞেস করছি কেমন লেগেছে, তো তিনি বলছেন যে হ্যাঁ কেকটা তুমি বানিয়েছো, মানে অবাক হয়ে বলছেন কেকটা তুমি বানিয়েছো, খুব ভালো হয়েছে। মানে তার এক্সপ্রেশনটা আমি ভয়েস ওভার করে বোঝাতে পারবো না। আপনাদেরও হয়তো শুধু কানে শুনে বিশ্বাস নাও হতে পারে, এই জন্য আমি বলছি একবার নিজেরা এই কেকটা বানিয়ে দেখুন সম্পূর্ণ আমার রেসিপিটি ফলো করে, যদি ভালো না লাগে তারপর আমাকে জানাবেন। আশা করি এই কেকটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আর যারা ঘরে বানাতে চাইছেন না, বাইরে কিনে খেতে চাইছেন, তারা চাইলে আমার কাছ থেকেও অর্ডার করতে পারেন। আমি এই কেকটার দাম মাত্র 200 টাকা রেখেছি। আর আপনাদের যদি বেকিং রিলেটেড কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন, আমি চেষ্টা করব সবার কোয়েশ্চেনের অ্যান্সার করার। আর এই ভিডিওটি দেখে আপনাদের কতটুকু উপকারে এসেছে সেটাও আমাকে জানাবেন। আপনাদের যদি সেরকম রেসপন্স পাই তাহলে আমি চেষ্টা করব আরও বেকিং রিলেটেড কিছু হেল্পফুল ভিডিও শেয়ার করার, যেটার মধ্যে কিনা অনেক রকম টিপস থাকবে। আর আমার দ্বারা যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আসলাম, আল্লাহ হাফেজ।